নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের হরিণের রং। পরপর দুটো দিন খুব খারাপ গেছে। কী যে হয়েছে ও ভালো করে মনেও আনতে পারে না। কখনো কারো একটা হিমের মতো ঠান্ডা হাত হৃৎপিণ্ডের কাছে উঠে এসেছে, চেপে ধরতে চেয়েছে বজ্র মুষ্টিতে। কখনো বা চোখের সামনে নিবিড় কুয়াশার মতো ধোঁয়া এসে জমেছে। সে ধোঁয়া পাথরের মতো ঘন হয়েছে ক্রমশ। শ্বাস টানতে পারেনি ভালো করে। অসহ্য যন্ত্রণার সঙ্গে মনে হয়েছে সাপের মতো কি যেন পাক দিয়ে দিয়ে ধরছে ওর গলায়। আবার কখনো বোধ হয়েছে যেন আশ্চর্য লঘু হয়ে গেছে ওর শরীর, পাখির মতো। অনেক অনেক নিচে দীর্ঘ ঘাসে ছাওয়া সবুজ মাঠে অজস্র হরিণ চড়ে বেড়াচ্ছে। একটা, দুটো, 100, 1000। অসংখ্য হরিণের গায়ে সেই লক্ষ লক্ষ বিন্দুর সঙ্গে সঙ্গে ওর মনও একটা বিন্দুর মতো ভেসে বেড়াচ্ছিল। তারপর সেই বিন্দুটা চৈতন্যের একটা বৃত্তের রূপ নিল। এক টুকরো মন ক্রমে ক্রমে সজাগ হয়ে উঠল যন্ত্রণা ভরা একটা শরীরে। মাথায় পাথরের ভার, হাত পাগুলো অবশ, বুকের ভেতর থেকে অসহ্য যন্ত্রণা, বেদনার উৎক্ষেপ। ক্রাইসিস কেটেছে একটা। মেঘ নেমেছে মাটিতে, ফিরে এসেছে শরীর। সেই সঙ্গে এসছে ফিডিং কাপ, এসেছে ওষুধের শিশি, এসেছে থার্মোমিটার, পান্নার রঙের একগুচ্ছ আঙুর, কমল হীরের মতো আধ ভাঙা বেদনার দানা। ঘরের ওই কোণটায় আবছা অন্ধকারের ভেতর ছায়া ছায়া 2-3 জন ফিসফিস করে কথা কইছিল। তারা মথ হয়ে বাইরের রাত্রির আড়ালে মিলিয়ে গেছে। এখন ওখানে কাশ্মীরি টিপয়ের ওপর সেই পুরনো পরিচিত রেডিওটা মৃদু গুঞ্জন করছে। জলজল করছে তার সবুজ ম্যাজিক আই। এই কি ভালো হলো এমনি করে ফিরে আসা। কত বড় মাঠ, সবুজের অন্তহীন তরঙ্গ, কত অসংখ্য হরিণ। তাদের গা থেকে লাল সাদা রঙগুলো যেন একরাশ বলের মতো ছড়িয়ে ছড়িয়ে পড়ছিল চারদিকে। ওরও সমস্ত মন যেন ওই বলগুলোর মধ্যে মিশে গিয়েছিল। বলটা বাড়িয়ে সেটা ধরতে গিয়েও হারিয়ে যাচ্ছিল বারবার। বেশ লাগছিল খেলাটা, তবু শরীরের ভেতর ফিরে আসতে হলো। আমায় একবার ধরবি নন্দা? এই সকালবেলাতেই নন্দা কয়েকটা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিল ঘরে। চমকে ফিরে তাকালো। একটু বারান্দায় নিয়ে চল নন্দা, ঘরে শুয়ে শুয়ে আর তো ভালো লাগছে না। ও জানতো নন্দা কিছুতেই রাজি হবে না। আলতো ধমক দিয়ে বলবে, কি পাগলামি করছো বৌদি, ডাক্তার তোমাকে নড়তে পর্যন্ত বারণ করে দিয়েছে। জেনেই ও বলছিল কথাটা। বলেছিল 2 দিন পরে নিজের কথা নিজের কানে শোনবার জন্যই। কিন্তু আশ্চর্য, আজ তো নন্দা রেগে উঠল না। ভারী নরম, প্রায় নিঃশব্দ গলায় বললে, কিন্তু তুমি তো উঠে যেতে পারবে না বৌদি, ভারী কষ্ট হবে তোমার। কিচ্ছু কষ্ট হবে না। ও হাসল। একবারের জন্য মনে হলো একখানা আয়না সামনে পেলে দেখত নিজের হাসিটা আজও আগের মতো আছে কিনা। যা দেখেই নাকি বিশেষ করে অনিল ওর প্রেমে পড়েছিল। সে হাসি এখনো একটুখানি জড়িয়ে আছে কিনা ওর ঠোঁটের কোণায়। একটু হাতটা ধর নন্দা, তাহলে আমি ঠিক উঠে যেতে পারবো। আজ ভালো আছি, সব অসুখ সেরে গেছে আমার। ও আবার হাসল। ইচ্ছে করলো ছোট আয়নাটা চায় নন্দার কাছে, কিন্তু কেমন বাঁধো বাঁধো ঠেকল। নন্দা কাছে এগিয়ে এলো, কোনো কথা বললে না। আস্তে আস্তে ধরে বাইরে নিয়ে এলো। ঘর থেকে বারান্দার পথ 10 হাতের বেশি না।
তবু মনে হচ্ছিল ও যেন অনেক দিন ধরে অনেক পাহাড় পার করে চলেছে, কিন্তু কষ্ট হচ্ছে না। আজ 6 মাস পরে শরীরটা অদ্ভুত লঘু হয়ে গেছে ওর। নন্দা এখন হাত ছেড়ে দিলেই ও যেন মাটি ছাড়িয়ে অনেক উপরে উঠে যেতে পারবে, পেরিয়ে যেতে পারবে সামনের বাগানটা, লাল মাটির পথটুকু, দূরের শালবন, পাহাড়ের টিলাটা, রূপনারায়ণপুরের স্টেশন। তারপর বারান্দার বড় ডেক চেয়ারটায় শুইয়ে দিল ওকে। পাখির ছানা রেখে দেওয়ার মতো সতর্ক কোমল ভঙ্গিতে ঠিক করে দিলে মাথাটা। দুধের ফেনার মতো সাদা শালটাকে সযত্নে বিছিয়ে দিলে শরীরের ওপর। তারপর একটু দূরে একটা বেতের চেয়ার টেনে নিয়ে বসে রইল তন্ময় হয়ে। নন্দার দিকে ঘাড় ফিরিয়ে তাকাতে ওর কষ্ট হচ্ছিল, তাই সামনের দিকে চোখ মেলে দিলে। মগ্ন চৈতন্যের সেই প্রখর উজ্জ্বল রোদটা নয়, বাগান, লালমাটির পথ আর শালবনের ওপরে আধপাকা কমলা লেবু রং ঝিলমিল করছে। শরতের রোদ। কাছাকাছি কোনো নদী থাকলে তার বালিডাঙায় কত কাশফুল দেখা যেত এখন। ইটের কেয়ারির ভেতরে দুটো একটা সিজন ফ্লাওয়ারের মুখ খুলছে। কয়েকটা দোলন চাপা আর রজনীগন্ধার মঞ্জরি প্রায় জড়াজড়ি করে হাওয়ায় কাঁপছে। বাদিকে সাদা হয়ে যাওয়া শিউলিতলা থেকে পচা ফুলের কেমন একটা অস্বস্তিকর গন্ধ ভেসে আসছে ঝলকে ঝলকে। তো দাদা কোথায় নন্দা? ঘাড় ফিরিয়ে তাকাতে কষ্ট হয়, তাই সামনের দিকে তাকিয়েই প্রশ্ন করল সে। কিছু বলছিলে বৌদি? যেন স্বপ্ন থেকে নন্দা জেগে উঠেছে। এই সকালে তোর দাদা আবার গেল কোথায়? রজতদা, মানে ডাক্তারবাবুর ওখানে। রজতদা মানে ডাক্তারবাবু? কীরকম সামলে নিয়েছে নন্দা, কিন্তু একটুখানি ঠাট্টা করতেও ইচ্ছে হয় না মেয়েটার। ভারী বিতু, ভারী কোমল ফুলের ওপর শিশিরের মতো চোখ দুটো জলে যেন টলটল করছে। সামান্য ছোঁয়া লাগলেই টুপটুপ করে গড়িয়ে পড়বে। ওকে বিয়ে করলে সুখী হবে রজত, যে কেউ সুখী হবে। অবশ্য গায়ের ফর্সার রংটাকেই যারা বড় করে দেখে তাদের কথা আলাদা। একটু কষ্ট হলো, তবু নন্দার দিকে মাথা ঘুরিয়ে একটিবার তাকিয়ে দেখবার লোভও সামলাতে পারল না। তেমনি তন্ময় হয়ে বসে আছে নন্দা। শালবনটা দেখছে, দেখছে পাহাড়টাকে, নাকি রজতকে ভাবছে? রজতের কথাই ভাবছে শুধু। আবার এই সকালবেলাতেই রজতবাবুকে বিরক্ত করা কেন? নন্দার বিনুনিতে লাল ফিতের ফাঁসটা দেখতে দেখতে ও বললে, আমি খুব ভালো আছি আজ, মনে হচ্ছে একবারেই সেরে গেছি। নন্দা এবার ওর দিকে চোখ ফেরালো। সেই টলটলে চোখ আজকে যেন আরো বেশি চকচক করছে। মনে হচ্ছে কেবল কয়েক ফোঁটা জলই নয়, ও দুটোই কখন ঝরঝরিয়ে ঝরে পড়তে পারে। নন্দার ঠোঁট দুটো খুব অল্প নড়ে উঠল, যেমন করে মৌমাছির ডানার হাওয়ায় ফুলের পাপড়ি নড়ে ওঠে। আবার নিঃশব্দ স্বর ভেসে এলো, আজ আর কোনো কষ্ট হচ্ছে না বৌদি? কিচ্ছু না, একেবারেই নয়। পুরো মাস পরে আজও সম্পূর্ণভাবে প্রফুল্ল হয়ে উঠল। একটা ছোট্ট কাঁটাও খচখচ করল না কোনোখানে। এ তো খুব ভালো কথা বৌদি। ভালো কথা কি করে হলো? ওর মনের অপরিমিত খুশিটা কমলা রঙের রোদের মধ্যে ছড়িয়ে যেতে লাগলো। আবার তো তোর দাদাকে বকাবকি করব, মার্কেটিংয়ে নিয়ে যাবার জন্য বিরক্ত করে মারব। তার চেয়ে আমি মরে গেলেই ভালো হতো। তোর দাদা বেশ শান্তশিষ্ট মনের একটি বউ ঘরে আনত, 7 চড়েও যার একটি রাঁ ফুটত না মুখ দিয়ে। না রে, কি যে বলছো বৌদি,
অভ্যাস পেশে আজও প্রতিবাদ করল নন্দা। কিন্তু সে রাগের ভঙ্গিটা নেই কোথাও। কেমন ভিজে ভিজে গলার স্বর। রজতের কথা ভাবছে নন্দা। কিন্তু আমি মরব না। দুদিনের ধাক্কা যখন সামলে উঠেছি, আর মরব না। দেখিস, 1 মাসের মধ্যেই আবার আগেকার শরীর ফিরে পাবো আমি। আবার ব্যাডমিন্টন খেলবো তোদের সঙ্গে। তোর দাদার জন্যই দুঃখ হচ্ছে আমার। দিব্যি আর একটা বিয়ে করার চান্স পাচ্ছিলেন, একটুর জন্য ফসকে গেল। এত কথা বলছো বৌদি, তোমার ক্ষতি হতে পারে। ক্ষতি হবে কি রে? দেখছিস না 1 ফোঁটা জ্বর নেই আজ। শরীরটা কেমন হালকা হয়ে গেছে। আজ কিন্তু 2টি ভাত খাবো আমি, বলে দিস ঠাকুরকে। বেশ তো, দাদা ওরা আসুন যদি বলেন। নন্দার ঝাপসা স্বর ভেসে এলো। ওরা আপত্তি করলেই বা শুনছে কে? নিজের মনেই ও কথা কইতে লাগলো। বাগানের ফুলগুলো শালবনের ভিতর দিয়ে লাল মাটির পথ, দূরের পাহাড়টা, শরতের ঝিলমিলে রোদ মাখানো, এদের সকলের সঙ্গেই কথা কইতে লাগলো ও। নন্দা সামনে না থাকলেও চলতো এখন। এখন ভালো হয়ে উঠতেই হবে আমাকে। পৃথিবীর ঘন গন্ধ, বাগানের মাটিতে অভ্রের ঝিকিমিকি, পাশাপাশি সই পাতানো দোলন চাপা আর রজনীগন্ধার দোলা ওর রক্তে রিন রিন করতে লাগলো। ইস, এই 6টা মাস কিভাবে কেটেছে! কিছু দেখতে পারিনি, একটা কাজও করতে পারিনি বাড়ির। মন্টু আর খোকন একেবারে পড়াশুনো করেনি। ঝিটা ডজন ধরে কাচের গেলাস আর চায়ের পেয়ালা ভেঙেছে। তোর দাদা ইচ্ছে মতো যেখানে সেখানে হোটেল রেস্তোরাঁয় যা খুশি খেয়ে বেরিয়েছে। এবার তাড়াতাড়ি কলকাতায় ফিরে যেতে হবে, আবার গুছিয়ে নিতে হবে সমস্ত। কত কাজ, কত কাজ আমার! কেন ছটফট করে উঠল নন্দা? হঠাৎ কেন উঠে দাঁড়ালো? ওর ভালো লাগছে না? রজতের কথা ভাবছিল? ও কি তাতে বাধা দিচ্ছে বারে বারে? একটুখানি লজ্জিত হয়ে ও চুপ করল। নন্দা আস্তে আস্তে নেমে গেল বারান্দা থেকে। শিউলি গাছটার পাশে একরাশ বিবর্ণ ঘাসের ওপরে ও বসে পড়ল। ও নন্দার দিকে তাকিয়ে রইল। নন্দাকে দেখতে পাচ্ছে না। দেখছে 7 বছর আগেকার নিজেকে, যখন ওর বয়স ছিল 17, যখন ও 3rd ইয়ারে পড়তো। অনিল এসে দাদার সঙ্গে গল্প করে চলে যাওয়ার পর এমনিভাবে ও এসে বসত শরৎ ব্যানার্জি রোডের বাড়ির দোতলার বারান্দায়। নিজের মধ্যে মন ডুবিয়ে চেয়ে থাকতো খানিকটা সবুজ পোড়ো জমি আর টালির বস্তির দিকে। অনিলকে ভাবতে চাইতো, কিন্তু আশ্চর্য, অনিলের মুখখানা কিছুতেই ওর মনে আসতো না। খালি চোখের ওপর ভেসে উঠত সিউড়িতে ময়ূরাক্ষীর ধারে বৃষ্টি থেমে যাওয়া শীতল একটা শান্ত গোধূলি। তালবনের ওপর নিখুঁত একটা সম্পূর্ণ রামধনু। অত বড় রামধনু জীবনে ও কোনো দিনও দেখেনি। নন্দা কি ভাবতে পারছে রজতের মুখ? কিংবা ভাবছে শেষ রাতের কোনো গ্যাস পোস্টের স্তিমিত আলোটার কথা? কিংবা গিরিডির সেই মহুয়া গাছটার এক ঝাঁক হরিয়াল? কিংবা খুব ভালো হবে নন্দার সঙ্গে রজতের বিয়ে হলে। খুব খুশি হবে ও। কত দিন ধরে বিয়ে হয়নি বাড়িতে। সানাইয়ের সুর, নানা রঙের শাড়ি, হাসি, গান, কোলাহল, চারদিকের জোরালো আলোগুলোতে পর্যন্ত চেলি চন্দনের রং কত দিন দেখেনি। সেই বিয়ের দিনে আবার 5 বছর পরে ও বেনারসি পরবে একখানা। ফুলসজ্জার রাত্রে যে গন্ধের শিশিটা উজাড় করে ঢেলে দেওয়া হয়েছিল ওর শাড়িতে, ওদের বিছানায়,
আবার তাই একটু মেখে নেবে নতুন করে। নন্দার এই রাত্রির মধুচক্র থেকে থেকে ও চুরি করে নেবে একটুখানি, সংগ্রহ করে রাখবে এক ছড়া মালা আর একটুখানি চন্দন। নিরিবিলি সুযোগ পেলেই সেই চন্দনের ফোঁটা এঁকে দেবে অনিলের কপালে, মালাটা দুলিয়ে দেবে গলায়। অনিল আশ্চর্য হয়ে একটাও কথা বলবার আগেই খিলখিল করে হেসে উঠে পালিয়ে যাবে সামনে থেকে, 5 বছর আগে যেমন করে পালিয়ে যেত। কল্পনাটা ওর মনে একটু একটু করে নেশার মতো ঘনিয়ে আসতে লাগলো। আবার একটা হাসির অস্পষ্ট রেখা ফুটে উঠল ঠোঁটের কোণায়। 1.5 মাস আগে যখন ওকে হাসপাতাল থেকে অনিল নিয়ে এলো, সেদিন কেউ কোনো কথা বলেনি, কিন্তু ও বুঝতে পেরেছিল সকালের মেঘলা মুখের দিকে তাকিয়ে। ডাক্তাররা শেষ জবাব দিয়েছে, আমাদের আর কিচ্ছু করবার নেই, এখন তোমাদের মধ্যে গিয়েই শেষের কটা দিন শান্তিতে কাটিয়ে দিক। আর সেই শান্তিতে যাতে এতটুকুও ব্যাঘাত না হয়, সেই জন্যই অনিল ওকে এখানে নিয়ে এসেছে, এই শালবনে, লালমাটির এই পথের ধারে, আর আধপাকা কমলালেবুর মতো এই ঘুম ঘুম রোদের ভেতরে। গত 2 দিন ধরে সেই ছুটির ডাক ও শুনছিল। গলার ওপরে সাপের বেড়ির মতো কি একটা পাক দিয়ে দিয়ে ধরছিল বারবার। ঘরের কোণে যেখানে পরিচিত রেডিওটার ম্যাজিকাই জ্বলছে, ওখানে দাঁড়িয়ে সাদা সাদা 2-3 জন কি যেন আলোচনা করছিল ফিসফিস গলায়। আর ছিল সীমানাহীন একটা মাঠের ভিতর অসংখ্য অগণিত হরিণের রং। একরাশ রঙিন বলের মধ্যে নিজেকে ও খুঁজে ফিরছিল, কিন্তু খুঁজে পাচ্ছিল না কিছুতেই। কিন্তু সে ঘোর ওর কেটে গেছে। যে শরীরটাকে ফেলে ও চলে যেতে চাইছিল, এখন সেই শরীরটাকেই গভীর মমতার সঙ্গে ও জড়িয়ে থাকতে চাইছে। নিজের শুভ্র শীর্ণ ডান হাতখানা ও চোখের সামনে মেলে তুলে ধরল। আঙুলগুলো যেন হাতির দাঁত দিয়ে গড়া, বিবর্ণ নিরক্ততার ওপরে আংটির চুনিটা জমাট রক্তের মতো টকটক করছে।